আজ আমরা দেখতে চলেছি ইউরোপের লোককাহিনীর উপর নির্মিত একটি অসাধারণ ফ্যামিলি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি, যার গল্পটি অনেক ইউনিক। রূপকথার গল্প কম বেশি তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু আজকের এই গল্পটি একটু বেশি ইন্টারেস্টিং। এই গল্পটির সিকোয়েন্সগুলো এতটাই মনোমুগ্ধকর, যেটা দেখতে দেখতে আপনিও হারিয়ে যাবেন রূপকথার এক অন্যরকম দুনিয়ায়। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর বাইরের এক শয়তানের গুহার গল্প থেকে। তো মুভির শুরুতেই অনেক বছর আগে ম্যাড্রিড রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয়। সেই রাজ্যের ছোট্ট একটি গ্রামে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করছিল। সেখানে এক কৃষকের ঘরে একটি বাচ্চা জন্ম হয়। ধাত্রী বাচ্চাটিকে দেখে বাচ্চাটির মা বাবাকে জানান এই বাচ্চাটি খুব সুন্দর একটি বাচ্চা, আর এই বাচ্চাটি সৌভাগ্যবান হবে। তখন সেখানে বাচ্চাটির বাবাও চলে আসে আর ধাত্রীকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন আমাদের ছেলেটি সৌভাগ্যবান হবে? তখন ধাত্রী তাদের বলে, তার শরীরে যে দাগগুলো দেখা যাচ্ছে সেগুলো সৌভাগ্যের চিহ্ন। তার মানে এই বাচ্চাটি খুবই ভাগ্যবান। এই বাচ্চাটি এতটাই সৌভাগ্যবান হবে যে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। সবসময় ইতিবাচক শক্তি তাকে সাহায্য করবে। এমনকি ভবিষ্যতে সে এক রাজকুমারীকে বিয়ে করবে। আর এই ধরনের বাচ্চা খুব অল্প সংখ্যক পরিবারেই জন্ম নেয়। এসব কথা শুনে বাচ্চাটির দরিদ্র বাবা মা খুবই খুশি হয়। কিন্তু ধাত্রী যখন এই কথা গ্রামের অন্য মহিলাদেরকে বলে, তখন সে খবর দাবানলের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর এই খবরটি রাজার একজন গুপ্তচর সৈন্য খুব ভালোভাবে জানতে পারে। তাই সে খবরটি রাজার সহকারী পর্যন্ত পৌঁছে দেয়। তৎক্ষণাৎ রাজার সহকারী এই খবরটি রাজাকে জানানোর জন্য রাজার কাছে যায়। রাজা ছিলেন এক রসায়নবিদ। তিনি বহু বছর ধরে একটা ভয়াবহ পরীক্ষা চালাচ্ছে। তিনি ধাতুকে সোনায় রূপান্তর করার চেষ্টা করছিলেন। এরই মধ্যে সেখানে রাজার মেয়ে ইসাবেল চলে আসে। ইসাবেল জন্ম হওয়ার সময় তার মা মারা গিয়েছে। তাই রাজকুমারী একাকিত্বের কারণে সবসময় দুঃখী থাকে, কারণ রাজা সবসময় গবেষণায় ব্যস্ত থাকত। তাই সে তার মেয়েকে সময় দিতে পারে না। ইসাবেল রাজাকে বলে, বাবা তুমি আমার সাথে খেলবে? রাজা তাকে কোলে তুলে নিয়ে বলে, একবার আমি আমার এই গবেষণায় সফল হই, তখন আমি তোমার সাথে সব সময় খেলব। তখন রাজার সহকারী রাজাকে বলে, মহারাজ, গুপ্তচর সৈন্যের তথ্য অনুসারে গ্রামের একজন কৃষকের ঘরে এমন এক ভাগ্যবান সন্তান জন্ম হয়েছে যে বড় হয়ে নাকি রাজকুমারীকে বিয়ে করবে। এটা শুনে রাজা হতবাক হয়ে যায় এবং তার সহকারীকে সাথে নিয়ে ওই গ্রামে পৌঁছান। রাজাকে দেখে শিশুটির মা অবাক হয়ে যায়। রাজা মালিনীকে বলেন, আমি আপনার সন্তানকে দেখতে এসেছি। এরপর রাজা শিশুটিকে দেখার পর শিশুটির বাবা মাকে বলেন, আমি আপনাদের ছেলের কথা শুনেছি। এই সৌভাগ্যবান শিশুটির সঠিক পরিচর্যা ও লালন পালন নিশ্চিত করতে চাইলে ওকে আমার কাছে দত্তক দিন। আমার স্ত্রী মারা গিয়েছে আর আমার কোনো পুত্র সন্তান নেই। আমার শুধু একটি কন্যা সন্তান রয়েছে। আমি সবসময় তার থেকে দূরে থাকি। আমার একটি পুত্র সন্তানের প্রয়োজন। তাই আমি আপনার ছেলেকে আমার ছেলে হিসেবে দত্তক নিয়ে লালন পালন করে রাজপুত্র বানাবো। শিশুটির মা বাবা তাদের প্রাণপ্রিয় সন্তানটিকে রাজার কাছে দিতে রাজি হচ্ছিল না। তখন রাজা তাদের বলেন, ঠিক আছে, আপনারা যদি দিতে না চান আমি আপনাদেরকে জোর করব না। এটা বলে রাজা চলেই যাচ্ছিল। তখন মালিনী তার স্বামীকে বলে, হয়তো আমাদের এই সৌভাগ্যবান সন্তানের ভাগ্যে এটাই লেখা রয়েছে। তাই হয়তো রাজাকে আমাদের এই কুঁড়ে ঘরে নিয়ে এসেছে। তাই তারা রাজি হয়ে তাদের সন্তানটিকে রাজাকে দিয়ে দেয়। এর বিনিময়ে রাজা তাদের কিছু স্বর্ণমুদ্রা দেন আর তার সহকারী এবং শিশুটিকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। ফেরার পথে রাজা জঙ্গলের পাশে একটি নদীর ধারে এসে একটি খারাপ সিদ্ধান্ত নেন। তাই তিনি ঘোড়া থেকে নেমে শিশুটিকে কোলে নিয়ে বলেন, সে নাকি আমার মেয়েকে বিয়ে করবে। একটি সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়ে সে কখনো আমার রাজকন্যাকে বিয়ে করতে পারবে না। এই শিশুকে আমি বাঁচতে দিব না। তাই তিনি শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নদীর পানিতে ভাসিয়ে দিয়ে বলে, তুমি নাকি অনেক ভাগ্যবান, দেখা যাক তোমার ভাগ্য তোমাকে বাঁচাতে পারে কিনা। এরপর তারা সেখান থেকে চলে যায়। শিশুটি নদীর পানিতে ভাসতে ভাসতে অন্য একটি গ্রামে চলে আসে। শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে নদীর ধারে খেলতে থাকা 3 জন বাচ্চা মেয়ে ওই ঝুড়িটি দেখতে পায়। শিশুটিকে বাঁচানোর জন্য একজন মেয়ে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে আর তাদের একটু সামনে ম্যারি নামের একজন মহিলা কাপড় ধুচ্ছিল। পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ শুনে ম্যারি তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। ম্যারি এখানে এসে শিশুটিকে ও মেয়েটিকে পাড়ে তুলে নেয়। এরপর ম্যারি শিশুটিকে তার বাসায় নিয়ে আসে।
আর বাসায় আসলে তার স্বামী স্মিথ তাকে বলে, তুমি এটা কার বাচ্চা নিয়ে এসেছ? ম্যারি বলে, কেউ এই বাচ্চাটিকে নদীতে ফেলে দিয়েছিল, তাই আমি বাচ্চাটিকে নিয়ে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে একটি সন্তানের জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম। শেষমেশ তিনি আমাদের কথা শুনেছেন, তাই এখন থেকে এই বাচ্চাটিকে আমরা লালন পালন করব। স্মিথও এটাতে খুশি হয়। এরপর তারা শিশুটিকে তাদের নিজের সন্তান হিসেবে লালন পালন করতে শুরু করেন এবং শিশুটির নাম রাখেন ফেলিক্স। সময়ের সাথে ধীরে ধীরে ফেলিক্স বড় হতে থাকে। ফেলিক্সের পালক বাবা স্মিথ ও মা ম্যারি তাকে নিজের সন্তানের মতো করে খুব আদর যত্ন করে বড় করতে থাকেন। ফেলিক্স দিন দিন খুব সুদর্শন হয়ে উঠছিল, আর গ্রামের বাকি বাচ্চারাও ফেলিক্সকে খুবই ভালোবাসত। একদিন গ্রামে এক বেহালা বাজিয়ে বেড়ানো শিল্পী আসে। ফেলিক্স মনোমুগ্ধ হয়ে তার বেহালা বাজানো দেখে। এটা দেখে সে বেহালা বাজানো শিখতে শুরু করে। এখন সে বড় হয়ে গিয়েছে, আর সে তার আপ্রাণ চেষ্টায় এখন সে অনেক ভালো বেহালা বাজানো শিখে ফেলেছে। এখানে ফেলিক্স বেহালা বাজাচ্ছিল, আর গ্রামের লোকেরা অনেক আনন্দ করছিল। অন্যদিকে রাজকুমারী ইসাবেল এখন বড় হয়ে উঠেছে, তবে এত বছর পরেও তার বাবা সোনা বানানোর গবেষণায় আসক্ত রয়ে গিয়েছে, যার কারণে এখনও সে তার মেয়ে ইসাবেলকে সময় দিতে পারে না। এ কারণে ইসাবেল খুব একাকিত্বে ভুগছে। রাজা অটোকার এখনও সোনা তৈরির রহস্য খুঁজতেই ব্যস্ত। এমন সময় রাজার মন্ত্রী রাজাকে জানায় সে জানতে পেরেছে পাশের রাজ্যের প্রাচীন সন্ন্যাসীদের লেখা বহু পুরনো একটি রসায়নের বই রয়েছে। হয়তো সেই বইতে আপনার সোনা বানানোর ফর্মুলা পাওয়া যেতে পারে। সোনার সন্ধানে উদ্বিগ্ন রাজা এটি শোনার পর মন্ত্রীর সঙ্গে করে ঘোড়ায় চড়ে সেই বইয়ের খোঁজে বেরিয়ে যান। এর পরের সিনে আমরা দেখতে পাই সেদিন রাতে ফেলিক্সদের গ্রামে একটি উৎসব চলছিল। তাদের গ্রামের একটি সরাইখানায় ফেলিক্স তার বেহালা বাজিয়ে সবার আনন্দের মধ্যমণি হয়ে উঠেছে, আর সবাই সেখানে অনেক অনেক আনন্দ করছিল। এদিকে বইয়ের সন্ধানে বেরিয়ে আসা রাজা যেতে যেতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। তাই রাজা রাতটুকু থাকার জন্য ফেলিক্সদের গ্রামের সেই সরাইখানায় ওঠার সিদ্ধান্ত নেয়, যেখানে ফেলিক্স বেহালা বাজাচ্ছিল আর সকলে আনন্দ করছিল। হঠাৎ রাজা সেখানে প্রবেশ করায় সবাই নাচ বন্ধ করে রাজাকে শ্রদ্ধা জানায়, শুধুমাত্র ফেলিক্স বাদে। ফেলিক্স তার মনের আনন্দে বেহালা বাজিয়ে যাচ্ছিল। তখন ফেলিক্সের বন্ধু ফেলিক্সকে বলে, উনি হলেন আমাদের এই রাজ্যের রাজা অটোকার। ফেলিক্স তখন বেহালা বাজানো বন্ধ করে। এরপর ফেলিক্সও রাজাকে শ্রদ্ধা জানায়, কিন্তু তার বেহালার সুরে মুগ্ধ হয়ে রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি এত ভালো ভায়োলিন বাজানো কোথা থেকে শিখেছ? তখন ফেলিক্সের বাবা স্মিথ ফেলিক্সকে রাজার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তার অদ্ভুত সব গুণের কথা রাজাকে জানান। স্মিথ বলেন, ফেলিক্স তার নিজের চেষ্টায় এত সুন্দর বেহালা বাজানো শিখেছে। এরপর ফেলিক্সও রাজাকে বলে, ইনারা আমার প্রকৃত বাবা মা না হলেও আমাকে নদীতে কুড়িয়ে পাওয়ার পর থেকেই তারা পরম স্নেহ ও আদরে আমাকে বড় করেছে। ইনারা আমাকে আমার আসল মা বাবার থেকেও বেশি ভালোবাসেন। আমার এই নতুন জীবনের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তখন স্মিথ বলে, সে খুব ভাগ্যবান। নদীর পানিতে ঝুড়িতে ভাসতে থাকা অবস্থায়ও তার কোনো ক্ষতি হয়নি। এ কথা শুনতেই রাজার মনে পড়ে যায় ২০ বছর আগের কথা। তিনি এক শিশুকে ২০ বছর পূর্বে ঝুড়িতে করে নদীতে ফাঁসিয়ে দিয়েছিলেন। তার মনে ভয় জাগে, আর সে ভাবে সেই ভাগ্যবান শিশুটি কি তাহলে ফেলিক্স? বিষয়টি বুঝতে পেরে রাজা বেশ বিচলিত হয়ে পড়েন। রাজা তাকে বলেন, আজ থেকে ঠিক ২ দিন পর আমার মেয়ে ইসাবেলের জন্মদিন। আমি তখন সেখানে উপস্থিত থাকতে পারবো না, কিন্তু আমি চাই তুমি সেদিন প্রাসাদে গিয়ে তোমার এই মনোমুগ্ধকর বেহালাটি বাজিয়ে তাকে শোনাও। রাজকুমারী এটা পছন্দ করবে। ফেলিক্স বলে, আমি একজন সাধারণ ঘরের ছেলে। আপনি যদি সেখানে না থাকেন তাহলে আপনার সৈন্যরা আমাকে আপনার রাজপ্রাসাদে প্রবেশ করতে দেবে না। তখন রাজা একটি চিঠি লিখে সেই চিঠিটিতে তার সিলমোহর বসিয়ে সেটি ফেলিক্সকে দেয়। রাজা ফেলিক্সকে বলে, রাজপ্রাসাদের দরজায় পৌঁছে এই চিঠিটি প্রহরীদেরকে দেখালে তারা তোমাকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যাবে। পরদিন ফেলিক্স তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে তার বেহালার সাথে নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। সে ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রাসাদের দিকে যেতে থাকে। এর আগে সে কখনোই প্রাসাদে যায়নি, তাই সে প্রাসাদে পৌঁছানোর আগেই গভীর জঙ্গলে রাত নেমে আসে এবং ফেলিক্স বুঝতে পারে সে তার পথ হারিয়ে ফেলেছে। সে দেখে কিছু লোক জঙ্গলের ভিতরে আগুন জ্বালিয়ে বসে আছে। এই লোকগুলো আসলে এক বিদ্রোহী সংগঠনের লোক। তারা রাজা ও তার সৈন্যদের ফাঁকি দিয়ে জঙ্গলে লুকিয়ে রয়েছে।
তাদের মধ্যে একজন বলে, আমাদের রাজার হাত থেকে বাঁচতে হলে আমাদের একটি নিরাপদ স্থান খুঁজতে হবে। এমন সময় সেখানে ফেলিক্স এসে উপস্থিত হয়। তাকে দেখে বিদ্রোহী সংগঠনের লোকেরা সতর্ক হয়ে যায় এবং তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। ফেলিক্স বলে, আমি রাজপ্রাসাদে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি, তাই সকাল হওয়া পর্যন্ত কোথাও থাকার আশ্রয় খুঁজছি। রাজপ্রাসাদের কথা শুনতে বিদ্রোহীরা বেশ উত্তেজিত হয়ে যায়। তখন ফেলিক্স বলে, আমি রাজার কোনো বন্ধু বা আত্মীয় নই, আমি তার মেয়ের জন্মদিনে বেহালা বাজাতে যাচ্ছি। তখন তাদের নেতা সবাইকে শান্ত হতে বলেন এবং ফেলিক্সের সব কথা শোনেন। এরপর তিনি বলেন, আমরা সেই বিদ্রোহী সংগঠনের লোক যারা ওই লোভী রাজাকে সিংহাসন থেকে নামাতে চায়, কারণ ওই রাজা রাজ্যের সব টাকা সোনা তৈরির অদ্ভুত গবেষণায় নষ্ট করছে। আর তুমি এমন একটি লোকের মেয়েকে খুশি করার জন্য বেহালা বাজাতে যাচ্ছ। যাই হোক, তুমি এখানে রাতটা থাকতে পারো, তবে আমরা তোমার উপর নজর রাখব। তারা ফেলিক্সকে একটি গাছের সাথে বেঁধে ফেলে। বিদ্রোহীরা ফেলিক্সের কাছে থাকা রাজার সিলমোহর লাগানো চিঠিটি নিয়ে নেয়, আর তারা চিঠিটি খুলে পড়ার পর তারা হতবাক হয়ে যায়। চিঠিতে লেখা রয়েছে, পত্রবাহক এই ছেলেটি প্রাসাদে পৌঁছানো মাত্রই তাকে হত্যা করো। এই আদেশ যে অমান্য করবে তাকে শাস্তি দেওয়া হবে। তখন তারা বলে, সে নিজেই তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মনে হয় সেই চিঠিটি পড়েনি। এক বিদ্রোহী বলে, এমন দুষ্টু রাজার একটি শিক্ষা দেওয়া উচিত। তখন তাদের সংগঠনের সর্দার বলেন, অবশ্যই, আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। সে রাজার চিঠির মতো হুবহু নতুন একটি জাল চিঠি তৈরি করে ফেলে। তারা চিঠিটিতে লেখে, পত্রবাহকের ছেলেটি প্রাসাদে পৌঁছানো মাত্রই তাকে রাজকুমারীর সাথে বিয়ে দাও, আর যে এই আদেশ অমান্য করবে তাকে শাস্তি দেওয়া হবে। পরদিন সকালে বিদ্রোহ সংগঠনের লোকেরা ফেলিক্সকে মুক্ত করে দেয়, আর তারা তাকে সেই নতুন চিঠিটি দিয়ে রাজপ্রাসাদে যাওয়ার পথ নির্দেশনা দিয়ে দেয়। ফেলিক্সও তাদের ধন্যবাদ জানিয়ে নিজের বেহালা নিয়ে প্রাসাদের দিকে রওনা দেয়। প্রাসাদে পৌঁছানোর পর ফেলিক্স সেই চিঠি প্রাসাদের দারোয়ানকে দেয়। চিঠিটিতে রাজকীয় সিলমোহর দেখে দারোয়ান সেটি প্রাসাদের পাদ্রির কাছে নিয়ে যায়। চিঠিটি পড়ার পর পাদ্রি বেশ চমকে যায় এবং রাজকুমারী ইসাবেলকে ডেকে পাঠান। রাজকুমারী পাদ্রির কাছে আসলে পাদ্রি তাকে চিঠি দেখিয়ে বলে, এটা তোমার বাবার আদেশ। রাজকুমারী চিঠি পড়ে রেগে গিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? এরপর রাজকুমারী পাদ্রিকে জিজ্ঞেস করে, কাকে বিয়ে করতে হবে আর কে আমাকে বিয়ে করতে চায়। তখন পাদ্রি ফেলিক্সকে দেখিয়ে দেয়। এটা শুনে ফেলিক্সও হতবাক হয়ে যায়, কারণ ফেলিক্সও জানত না চিঠিটিতে তার বিয়ের কথা লেখা রয়েছে। রাজকুমারী ফেলিক্সকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো রাজকুমার? ফেলিক্স বলে, আমি একটি সাধারণ পরিবারের ছেলে, এখানে আমি বেহালা বাজাতে এসেছিলাম। এটা শুনে রাজকুমারী আরো অনেক বেশি রেগে যায় আর পাদ্রিকে বলে, আমি এক সাধারণ পরিবারের ছেলেকে বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। আমার বাবা কখনোই এমন আদেশ দিতে পারে না। এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ফেলিক্স বলে, আমি বিয়ের ব্যাপারে কিছুই জানি না। পাদ্রি রাজকুমারীকে বোঝানোর চেষ্টা করেন আর বলেন, এটা রাজার আদেশ এবং এই আদেশ যে অমান্য করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। বাধ্য হয়ে রাজকুমারী বিয়েতে রাজি হয়ে যায়। এরপর পাদ্রি ফেলিক্স আর রাজকুমারী ইসাবেলকে বিয়ে দেওয়ার জন্য গির্জায় নিয়ে যান। সেখানে পাদ্রি ইসাবেলকে জিজ্ঞেস করেন, তুমি কি ফেলিক্সকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করছো? ইসাবেল বিরক্ত হয়ে উত্তর দেয়, নিজের ইচ্ছায় নয়, আমাকে এটা করতে বাধ্য করা হয়েছে। এরপর পাদ্রি ফেলিক্সের দিকে তাকিয়ে বলেন, তুমি কি রাজকুমারী ইসাবেলকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি আছো? ফেলিক্স বিনয়ের সাথে বলে, যদি রাজকুমারীর এই বিয়েতে সম্মতি থাকে তবেই আমি রাজি আছি। আমি তাকে জোর করে বিয়ে করতে চাই না। পাদ্রি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলেন, তোমাদের বিয়ে সুসম্পন্ন হলো। এখন শেষ রীতি হিসেবে তোমরা একে অপরকে কিস করবে। পাদ্রির কথা শুনে ফেলিক্স খুব খুশি হয়, কারণ রাজকুমারী ইসাবেলকে সে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। কিন্তু ইসাবেল ফেলিক্সের দিকে রাগের চোখে তাকিয়ে থাকেন এবং তাকে বিদ্রূপ করে বাইরে বেরিয়ে যায়। ফেলিক্সের বিয়ে রাজকুমারীর সাথে হলেও রাজকুমারীর এমন ব্যবহারে ফেলিক্সেরও মন ভেঙে যায়। বিয়ের পর হতাশ ফেলিক্স রাজপ্রাসাদের করিডরে হাঁটছিল। তখন সে দেখতে পায় সেখান দিয়ে রাজা আর মন্ত্রী বই হাতে নিয়ে প্রাসাদে প্রবেশ করছে। তাই ফেলিক্স দ্রুত নিজেকে লুকিয়ে নেয়। রাজা বইটি নিয়ে তার গবেষণাগারে যায়। কিছুক্ষণ পর পাদ্রি সেখানে উপস্থিত হয়। পাদ্রিকে দেখে রাজা বলেন, এই দেখো, বইতে আমি সোনা তৈরির ফর্মুলা পেয়ে গিয়েছি।
তবে সোনা তৈরি করতে হলে আমাকে শয়তানের 3টি সোনালি চুল আনতে হবে। পাদ্রী অবাক হয়ে বলে, মহারাজ, এটা তো পাপের কাজ। সোনা তৈরি করতে আপনি কি শয়তানের সাহায্য নিতে চান? রাজা বলেন, পাপপূর্ণ বলে কিছু নেই, দরকার শুধু সাফল্যের। তখন পাদ্রী বলে, আমি আপনাকে এটা বলতে এসেছি, আপনি চিঠি দিয়ে যে সাধারণ পরিবারের ছেলেটিকে পাঠিয়েছিলেন, আপনার আদেশ মোতাবেক আমি ফেলিক্স আর রাজকুমারীর বিয়ে সম্পন্ন করে দিয়েছি। পাদ্রীর মুখে একথা শুনে রাজা ও মন্ত্রী উভয় থমকে যায়। রাজা চিৎকার করে বলেন, আমি কি এ আদেশ দিয়েছি? পাদ্রী নিচু স্বরে বলে, মহারাজ, চিঠিতে আপনার নিজের হাতের লেখা আর সিলমোহর ছিল। এসব শুনে রাজা অটকার বুঝতে পারেন তাকে প্রতারিত করা হয়েছে। এতে রাজা ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে ফেলিক্সকে ডেকে পাঠান। ফেলিক্স রাজার কাছে আসলে রাজা তাকে বলে, তুমি একটা জাল চিঠি তৈরি করে আমার মেয়েকে বিয়ে করেছ, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ফেলিক্স দৃঢ়ভাবে উত্তর দেয়, মহারাজ, আমি কোনো জাল চিঠি তৈরি করিনি। তবে যেহেতু রাজকুমারী এখন আমার বিবাহিত স্ত্রী, তাই আমি তাকে ভালোবাসি। রাজা সে সময় নিজের রাগ লুকিয়ে এক কৌশল বের করেন। তিনি ফেলিক্সকে বলে, যদি তুমি সত্যি চাও আমি তোমাদের এই বিয়ে মেনে নেই, তাহলে আমার জন্য তোমাকে শয়তানের 3টি সোনালি চুল নিয়ে আসতে হবে। ফেলিক্স হতবাক হয়ে বলে, শয়তানের চুল আনতে হলে আমাকে তার অন্ধকার গুহায় যেতে হবে, কিন্তু সেখানে গেলে তো কেউ আর ফিরে আসে না। রাজা হেসে বলেন, সে ছোটবেলায় তোমার বাবা মা আমাকে বলেছিল তুমি খুব ভাগ্যবান, এবার তা প্রমাণ হয়ে যাবে। একথা শুনে ফেলিক্স রাজাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার আসল মা বাবাকে চিনেন? রাজা ক্রু হাসি দিয়ে বলেন, হ্যাঁ, আমি তোমার আসল বাবা মাকে চিনি। তারা তোমাকে কিছু স্বর্ণমুদ্রার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। একথা শুনে ফেলিক্সের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে। তাই ফেলিক্স রাতে প্রাসাদে বসে তার বেহালাটিতে এক বিষণ্ণ সুর বাজাচ্ছিল। বেহালার এই করুণ সুর রাজকুমারীকে গভীরভাবে স্পর্শ করে। ইসাবেল তার ঘরের জানালায় বসে মুগ্ধ হয়ে সে সুর শুনতে থাকে। কিছুক্ষণ পর ইসাবেল ফেলিক্সকে জিজ্ঞেস করে, তুমি কি এই বিয়েতে খুশি নও? তাহলে এত দুঃখের সুর কেন বাজাচ্ছ? ফেলিক্স উত্তর দেয়, আমার মন ভেঙে গিয়েছে। কাল সকালে আমি এখান থেকে চলে যাব, হয়তো আর কোনোদিন ফিরে আসতে পারবো না। রাজকুমারী চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবে তুমি? ফেলিক্স বিষণ্ণভাবে বলে, রাজা যেখানে পাঠাবে আমি সেখানেই যাব। এই বিয়ের বন্ধন থেকে এখন তুমি মুক্ত, আমার অনুপস্থিতিতে তুমি সম্পূর্ণ স্বাধীন। এসব শুনে রাজকুমারীর মনে ফেলিক্সের জন্য এক অদ্ভুত টান তৈরি হয়। তাই সে ফেলিক্সকে রক্ষা করতে তার বাবার কাছে গিয়ে উপস্থিত হয়। সে তার বাবাকে বলে, বাবা, তুমি ফেলিক্সকে কোথায় পাঠাচ্ছ? রাজা কিছুক্ষণ চুপ থেকে বলে, সোনা তৈরির জন্য শয়তানের 3টি সোনালি চুল আমার প্রয়োজন, তাই আমি তাকে শয়তানের সোনালি চুল আনতে সেই শয়তানের গুহায় পাঠাচ্ছি। রাজকুমারী বলে, বাবা, সোনা তৈরির লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে, তুমি জেনে বুঝে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। রাজা রাগান্বিত হয়ে উত্তর দেয়, সে জাল চিঠি বানিয়ে তোমাকে বিয়ে করেছে, তাই আমি তাকে শাস্তিস্বরূপ তাকে শয়তানের সোনালি চুল আনতে বলেছি। আর আমার যে কোনো মূল্যে ওই শয়তানের সোনালি চুল চাই, তাই তাকে ওই নরকে যেতেই হবে। পরদিন সকালে ফেলিক্স ওই গুহার দিকে যাত্রা শুরু করে। সে জানে এই যাত্রা থেকে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ফেলিক্সের চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজকুমারীও শিকারীর ছদ্মবেশে পুরুষের পোশাক পরে বাইরে বেরিয়ে আসে। রাজা রাজকুমারীর ছদ্মবেশ দেখে তাকে চিনতে পারেন, তাই তিনি রাজকুমারীকে থামিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? রাজকুমারী বলে, আমি ফেলিক্সকে সাহায্য করতে যাচ্ছি। রাজা তখন রাজকুমারীর হাতে থাকা ফেলিক্সের বেহালাটি নিয়ে ভেঙে দেয়। এতে রাজকুমারী রেগে তার বাবাকে বলে, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চলব, তোমার মতো বাবার আমার কোনো প্রয়োজন নেই। এই বলে রাজকুমারী রাজাকে উপেক্ষা করে ঘোড়া নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যায়। ফেলিক্স তখন শয়তানের গুহা খুঁজতে পথে পথে ঘুরছে, কিন্তু শয়তানের গুহার সঠিক রাস্তা কেউ তাকে বলতে পারছে না। বিষণ্ণ মনে সে পথ চলতে থাকে। একসময় সে এক অপরিচিত যুবকের দেখা পায়, আর এই যুবকটি ছিল ছদ্মবেশে থাকা রাজকুমারী। ছদ্মবেশে থাকার পর রাজকুমারী ফেলিক্সকে বলে, তোমার যদি ক্ষুধা লাগে তুমি আমার সঙ্গে খাবার ভাগ করে খেতে পারো। ফেলিক্স কৃতজ্ঞতার সাথে বলে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। রাজকুমারী মৃদু হেসে বলে, তার কোনো দরকার নেই, তুমি নিশ্চিন্তে আমার সাথে খেতে পারো। দুজন একটি গাছের নিচে বসে একসাথে খাবার খেতে থাকে। খাবার শেষে রাজকুমারী জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ফেলিক্স উত্তর দেয়,
রাজা আমাকে শয়তানের সোনালী চুল আনতে পাঠিয়েছে, তাই আমি তার গুহায় যাচ্ছি। আর আমি যদি সেটা আনতে ব্যর্থ হই তবে আমার পরিবারকে শাস্তি দেওয়া হবে। রাজকুমারী বলে, আমি একজন ভ্রমণকারী, আমিও তোমার সাথে ওই গুহা পর্যন্ত যেতে চাই। রাজকুমারী ফেলিক্সকে জিজ্ঞেস করে, তুমি কি শয়তানের গুহায় যাওয়ার রাস্তা চিনো? ফেলিক্স হতাশ হয়ে বলে, না, কেউ আমাকে সেই পথ দেখাতে পারছে না। একথা শুনে রাজকুমারী আত্মবিশ্বাসের সাথে বলে, আমরা এই পথ ধরে আনাতোলি নামক একটি গ্রামে গেলে সেখান থেকে ওই শয়তানের গুহা সম্পর্কে জানতে পারবো। এরপর ফেলিক্স ও রাজকুমারী একসঙ্গে ঘোড়ায় চড়ে আনাতোলির দিকে রওনা হয়। কিছুক্ষণ পথ চলার পর তারা একটি নির্জন গ্রামে পৌঁছায়। এখানে পৌঁছে তারা দেখতে পায় এই গ্রামটি পুরো নিস্তব্ধ একটি গ্রাম। সেখানে কোনো মানুষজন নেই, শুধুমাত্র একটি মহিলা তার শিশুকে নিয়ে একটি কুয়োর পাশে বসে আছে। গ্রামের এমন অবস্থা দেখে ইসাবেল তাকে প্রশ্ন করে, আপনাদের গ্রামের বাকি মানুষেরা কোথায়? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বলে, এই কুয়োতে একসময় ভরপুর সুমিষ্টি পানি ছিল, কিন্তু একদিন শয়তান আমাদের এই গ্রামে আসে এবং কিছু একটা করে, আর তারপরেই এই কুয়োর পানি শুকিয়ে যায়। তাই পানির অভাবে সবাই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। শুধু আমি আর আমার সন্তানই এখনো এখানে আছি। ইসাবেল তাকে বলে, আমরা যদি ফিরে আসতে পারি তবে এই কুয়োর পানি ফিরিয়ে আনতে সাহায্য করব। তবে তুমি কি আমাদের ওই শয়তানের গুহায় যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে পারবে? মহিলাটি কিছুক্ষণ ভেবে বলে, ওটা তো আমি চিনি না, তবে এখান থেকে পূর্ব দিকে গেলে একটি সোনালী আপেল গাছ আছে, সেখানে একজন জ্ঞানী লোক থাকেন। শুনেছি তিনি একবার ওই শয়তানের গুহার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, সম্ভবত তিনি তোমাদের সাহায্য করতে পারবেন। একথা শুনে ফেলিক্স ও ইসাবেল ওই আপেল গাছের উদ্দেশ্যে পূর্ব দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা বিশ্রামের জন্য থামে। বিশ্রামের ফাঁকে ইসাবেল ফেলিক্সকে জিজ্ঞেস করে, আচ্ছা, যে রাজা তোমাকে এই শয়তানের গুহায় পাঠিয়েছে তার মেয়ে কেমন? ফেলিক্স একটু সময় নিয়ে উত্তর দেয়। সে বলে, রাজার মেয়ে খুব অহংকারী ও স্বার্থপর। একথা শুনে ইসাবেলের মন খুব খারাপ হয়ে যায়। সে ঘোড়া থেকে নেমে পড়ে, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে আবার ফেলিক্সকে জিজ্ঞেস করে, তাহলে নিশ্চয় তুমি তাকে ঘৃণা করো? ফেলিক্স বলে, না, ওই রাজকন্যাকে তো আমি ভালোবাসি। তার চোখ ও হাসির মধ্যে এক অদ্ভুত জাদু আছে। তাকে যখন আমি প্রথম দেখেছি তখন থেকে আমি তাকে ভালোবেসে ফেলেছি। কথাগুলো শুনে ইসাবেলের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সে তার আসল পরিচয় প্রকাশ করে না। তারা আরো কিছু দূর এগিয়ে যায়। চলতে চলতে তারা একটি শুকনো আপেল গাছের কাছে এসে উপস্থিত হয় এবং তারা দেখতে পায় গাছটিকে ঘিরে রহস্যময়ভাবে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। ফেলিক্স তাদেরকে জিজ্ঞেস করে, এখানে সোনালী আপেলের গাছটি কোথায়? সমবেত লোকদের মধ্যে একজন এগিয়ে এসে বলে, এই যে গাছটি দেখছো, এটাই সোনালী আপেলের গাছ, তবে শয়তানের অশুভ শক্তির প্রভাবে গাছটি শুকিয়ে গিয়েছে। ফেলিক্স আবারও জিজ্ঞেস করে, আমি শুনেছি এখানে একজন জ্ঞানী লোক আছেন যিনি ওই শয়তানের গুহার রাস্তা চিনেন। লোকটির পাশে থাকা এক বৃদ্ধ বলতে শুরু করেন, আমি সেই ব্যক্তি। একসময় আমি ওই শয়তানের গুহার পথে গিয়েছিলাম, কিন্তু আমি গুহার ভেতরে প্রবেশ করিনি। সেখানে কেউ একবার গেলে আর ফিরে আসতে পারে না। এখান থেকে শুরু করে তোমরা সোজা এগিয়ে গেলে এক বিশাল উঁচু গাছ পাবে। সেখান থেকে 6টি রাস্তা রয়েছে, তবে আসল রাস্তা হলো 7ম রাস্তা, যা লুকানো অবস্থাতে আছে। তোমরা যদি সেটা খুঁজে পাও তবেই ওই শয়তানের গুহায় পৌঁছাতে পারবে। তারা বৃদ্ধের দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে ফেলিক্স ও ইসাবেল ওই গাছের উদ্দেশ্যে রওনা দেয়। চলতে চলতে তারা সেই বিশালাকার গাছটির সামনে এসে পৌঁছায়। বৃদ্ধের কথা মতো সেখানে 6টি রাস্তা স্পষ্ট দেখা গেলেও 7ম রাস্তাটি কোথাও দেখা যায় না। তাই 7ম রাস্তাটি খুঁজতে ফেলিক্স ওই গাছের উপরে উঠে, কিন্তু গাছে ওঠার সময় তার পা ফসকে সে গাছের মধ্যে থাকা লুকানো একটি গর্তে ঢুকে যায়। এই গর্ত দিয়ে পড়তে পড়তে গড়িয়ে সে এক নদীর পাশে চলে আসে। তখন সে বুঝতে পারে আসলে গাছের মধ্যে থাকা ওই লুকায়িত গর্তটি হলো 7ম রাস্তা। ইসাবেলও দ্রুত ফেলিক্সের পথ অনুসরণ করে তার কাছে পৌঁছে যায়। ফেলিক্স তাকে জানায়, এই নদী হলো মানুষের পৃথিবী আর নরকের মধ্যবর্তী সীমান্ত। এই নদী পেরিয়ে ওই শয়তানের গুহার দিকে যাওয়া যাবে। ফেলিক্স সেখানে চিৎকার করে বলে, এখানে কি কেউ আছেন? তখন একজন মাঝি সহ একটি নৌকা নদীর তীরে চলে আসে। ফেলিক্স ওই নৌকায় উঠে পড়ে। নৌকায় উঠে সে ইসাবেলকে বলে, আমার এই যাত্রা একাই করতে হবে, তুমি চাইলে আমার জন্য এখানে অপেক্ষা করতে পারো। ইসাবেল তার কথার নীরব সম্মতি জানায়। নৌকা ভেসে চলতে থাকে শয়তানের গুহার দিকে। যাত্রাপথে ফেলিক্স মাঝিকে জিজ্ঞেস করে,
তুমি কতদিন ধরে এই কাজ করছো? মাঝি বলে, অন্তহীন কাল ধরে করছি, কিন্তু এই কাজ থেকে আমি কখনো মুক্তি পাই না। মাঝির কথা শুনে ফেলিক্স সহানুভূতির সাথে বলে, আমি ফিরে এলে তোমার এই সমস্যার সমাধানের চেষ্টা করব। মাঝি নির্বিকারভাবে বলতে থাকে, একবার যে নরকের পথ ধরে যায় সে আর কখনো ফিরে আসে না। কিছুক্ষণ পর তাদের নৌকা শয়তানের গুহার মুখে এসে থামে। ফেলিক্স গুহার ভেতরে ঢুকলে সে এক বিশাল প্রাসাদ দেখতে পায়। এটা সেই সোনালী চুলওয়ালা শয়তানের রাজপ্রাসাদ। প্রাসাদের ভেতরে আসতেই শয়তানের বৃদ্ধ দাদি তাকে দেখে প্রশ্ন করে, কে তুমি আর এখানে কিভাবে এলে? ফেলিক্স তার নাম জানিয়ে বলে, আমি শয়তানের সঙ্গে দেখা করতে এসেছি। দাদি বিস্মিত হয়ে বলে, সে তো এখানে নেই, একটু দাঁড়াও, আজ এখানে যাদের আসার কথা রয়েছে তাদের তালিকাটা একটু দেখি। তালিকা দেখে দাদি বলে, এখানে যাদের আসার কথা রয়েছে সেই তালিকায় তো তোমার নাম নেই। ফেলিক্স হেসে বলে, তালিকায় নাম নেই কারণ আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। দাদি এবার সত্যি অবাক হয়ে যায় আর হেসে বলে, নিজের ইচ্ছায় এই নরকে আসার মতো বোকামি কেউ করে? কেন এসেছো এখানে? তখন ফেলিক্স পুরো ব্যাপারটি তাকে জানায়। সে বলে, আমি ওই রাজকুমারীকে ভালোবাসি, তাকে পেতে ও রাজার শাস্তি এড়াতে আমি শয়তানের 3টি সোনালী চুলের জন্য এখানে এসেছি। এসব কথা শুনে শয়তানের সেই বৃদ্ধ দাদি বলে, যদি তুমি নিঃস্বার্থভাবে তোমার ভালোবাসার জন্য এখানে এসে থাকো তবে আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই শয়তান ইসাবেলকে নিয়ে তার গুহায় প্রবেশ করে। শয়তানের আসার আওয়াজ শুনে দাদি ফেলিক্সকে একটি বড় বাক্সে লুকিয়ে ফেলে। শয়তান তার প্রিয় দাদির কাছে এসে বলে, এই ছেলেকে আমি নরকের নদীর তীরে দেখেছি, কিন্তু বুঝতে পারছি না সে কিভাবে এখানে এসেছে। ইসাবেলের অঙ্গভঙ্গি দেখে দাদির সন্দেহ হয় আর তিনি ইসাবেলের মাথার টুপি খুলে ফেলে আর শয়তান তার নকল গোঁফ টেনে খুলে দেয়। এদিকে বাক্সের ভিতর থেকে ফেলিক্স সবকিছু দেখছিল। সে যখন বুঝতে পারে ওই ছদ্মবেশী শিকারীই আসলে তার প্রিয়তমা ইসাবেল, সে তখন খুবই খুশি হয়। এদিকে শয়তান ইসাবেলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে কিস করতে গেলে ইসাবেল তাকে বাধা দেয়। এতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। শয়তান ইসাবেলের গলা চেপে ধরে সে তাকে হত্যা করতে উদ্যত হয়। তখন বৃদ্ধ দাদি বলে, হত্যা করা তোমার কাজ নয়। আসলে এখানে বৃদ্ধ দাদি বুঝে গিয়েছিল এটাই সেই মেয়ে যাকে ফেলিক্স ভালোবাসে। তখন ইসাবেল শয়তানকে বলে, তুমি যদি আমার 3টি প্রশ্নের উত্তর দাও তাহলে আমি তোমার প্রস্তাব বিবেচনা করব। শয়তান তাকে প্রশ্ন করতে বলে তার বৃদ্ধ দাদির সামনে বসে পড়ে। দাদি তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন আর ইসাবেল শয়তানকে প্রশ্ন করতে শুরু করে। ইসাবেল বলে, আনাতলি গ্রামের কুয়োর পানি শুকিয়ে গিয়েছে, আরেক গ্রামে সোনালী আপেলের গাছ রহস্যময়ভাবে শুকিয়ে যাচ্ছে, আর নৌকার মাঝি অনন্তকাল ধরে নৌকা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে মুক্তি পাচ্ছে না। এগুলো সব তোমারই কাজ, তাই না? শয়তান এক গর্বের হাসি হেসে বলে, তুমি বেশ চালাক আছো মেয়ে। শয়তান বলে, হ্যাঁ, এসব আমারই কাজ। আনাতলি গ্রামের ওই কুয়োতে আমি নরকের একটি ব্যাঙ রেখে দিয়েছি, সে ওই কুয়োর সব পানি খেয়ে ফেলেছে। ইসাবেল আবার জিজ্ঞেস করে, আর ওই সোনালী আপেল গাছ? শয়তান বলে, গাছটির ডালপালাতে আমি অশুভ শক্তি ঢেলে দিয়েছি, এখন যদি কেউ ওই ডালপালাগুলো কেটে ফেলে তাহলে ওই গাছটি তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এদিকে কথা বলার ফাঁকে দাদির সুযোগ বুঝে শয়তানের মাথা থেকে 2টি সোনালী চুল তুলে নেয়। এতে প্রচণ্ড ব্যথায় শয়তান শিউরে ওঠে। এরপর ইসাবেল আবারও প্রশ্ন করে, নৌকার মাঝি কিভাবে মুক্তি পাবে? শয়তান বলে, যদি কোনো দুষ্টু লোক 2 হাতে তার নৌকার বৈঠা চেপে ধরে তবে ওই মাঝি মুক্তি পাবে। ইসাবেলের সব প্রশ্নের উত্তর দিতে শয়তান তাকে কাছে ডেকে নেয়, কিন্তু আশ্চর্য ক্ষমতার ওই সোনালী চুল হারিয়ে শয়তান বেশ দুর্বল হয়ে যায়, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন দাদি ফেলিক্সকে ওই বাক্স থেকে বের করে আনে এবং ঘুমন্ত শয়তানের মাথা থেকে দাদি 3য় সোনালী চুলটি তুলে নেয়। এতে প্রচণ্ড ব্যথায় শয়তান আবারও জেগে ওঠে। এদিকে ফেলিক্স ও ইসাবেল দ্রুত পালানোর চেষ্টা করতে থাকে, তবে তাদের পালানোর সময় শয়তান তাদের ধরতে ছুটে আসে। বৃদ্ধ দাদি শয়তানকে কৌশল করে ফেলে দেয়, আর এই সুযোগে ফেলিক্স ও ইসাবেল গুহা থেকে বেরিয়ে আসে। গুহা থেকে বেরিয়েই তারা ওই মাঝিকে দেখতে পায় এবং নৌকায় উঠে পড়ে। এখানে অবাক করার বিষয় হলো, মাঝি কোনো কালবিলম্ব না করে তাদের নদীর ওপারে নিয়ে যেতে শুরু করে। এদিকে শয়তান ওই গুহার মুখে এসে চিৎকার করতে শুরু করে। যাত্রাপথে ফেলিক্স ওই মাঝিকে তার মুক্তির উপায় বলে দেয়। এদিকে লোভী রাজা ফেলিক্স ও ইসাবেলের খোঁজে সেখানে এসে হাজির হয়।
এবং নদীর তীরে দাঁড়িয়ে তাদের আসার অপেক্ষা করছিলেন। তারা নদীর পাড়ে আসতেই রাজা ফেলিক্সকে মারতে উদ্যত হন। তিনি ফেলিক্সকে বলে, প্রত্যেকবারে তুমি তোমার ভাগ্যের জোরে বেঁচে গিয়েছ, কিন্তু এবার আমি নিজেই তোমাকে মারব। এ কথা বলে রাজা তার তলোয়ার বের করে ফেলিক্সকে মারতে গেলে ইসাবেল তার সামনে এসে দাঁড়িয়ে রাজাকে থামায়। ঠিক এমন সময় মাঝি তার বৈঠা নিয়ে সামনে আসে। ফেলিক্স বৈঠাটি হাতে নিয়ে বৈঠা দিয়ে বাড়ি মেরে রাজার হাত থেকে তলোয়ারটি ফেলে দেয়। এরপর ফেলিক্স ও রাজা লড়াই শুরু করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে রাজা তার অস্ত্র হারিয়ে বৈঠাটির হাতল সজোরে চেপে ধরেন। আর তখনই এক অদৃশ্য জাদুশক্তিতে ওই লোভী রাজা নতুন মাঝিতে পরিণত হয়। তখন সে ওই নৌকাটি চালাতে শুরু করে। পুরনো মাঝি শয়তানের মায়াবী জাদুশক্তি থেকে মুক্তি পায় এবং সাধারণ মানুষে পরিণত হয়। এবার ফেলিক্স ও ইসাবেল প্রাসাদের দিকে রওনা হয়। যেতে যেতে তারা ওই আপেল গাছওয়ালা গ্রামের লোকদের তাদের সমস্যার সমাধান জানিয়ে দেয়। গাছটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে গ্রামের লোকেরা শুকনো ওই আপেল গাছের উপরের দিকটা কেটে ফেলে। অন্যদিকে আনাতলি গ্রামের মানুষেরা কুয়ো থেকে নরকের সেই ব্যাঙটিকে বের করে আনে। এদিকে ফেলিক্স ও ইসাবেল প্রাসাদে ফিরে আসে। ফেলিক্স এখন নতুন রাজা হয়, আর রাজ্যের সকলেই তাকে খুবই ভালোবাসে। তারা শয়তানের 3টি চুল বাতাসে উড়িয়ে দেয়, যেন সেই চুলের অশুভ শক্তি ব্যবহার করে কেউ কারো ক্ষতি করতে না পারে। সুখে শান্তিতে ফেলিক্স ও ইসাবেল তাদের নতুন জীবনের গল্প শুরু করে। আর এখানে এই ফ্যামিলি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।